জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন আনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তার এই ভাষণ বিটিভি ওয়ার্ল্ড সম্প্রচার করবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন সরকার গঠনের প্রক্রিয়া সামনে চলে আসে। এরই ধারাবাহিকতায় গত 8 আগস্ট নোবেল বিজয়ী ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। এরপর গত 25 আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। এর 2 সপ্তাহ পরে আবারও জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন তিনি। পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের দাবির মুখে সদ্য নিয়োগ পাওয়া 8 জন জেলা প্রশাসকের নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জারি হয়েছে প্রজ্ঞাপন। একই সঙ্গে সচিবালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে 1 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নিয়োগ বাতিল হয়েছে সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, শরীয়তপুর, দিনাজপুর ও রাজবাড়ীর। এর আগে গতকাল নতুন ডিসি নিয়োগের প্রজ্ঞাপন হওয়ার পর সচিবালয়ে হট্টগোল। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে জড়ো হন বঞ্চিতরা। বেলা 12টার দিকে নতুন নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকদের তালিকা বাতিল করে ঢেলে সাজানোর দাবি জানান 24, 25 ও 27 ব্যাচে বঞ্চিত কর্মকর্তারা। এ সময় তারা অভিযোগ করেন, সদ্য নিয়োগ পাওয়াদের মধ্যে অনেকে বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ছিলেন। তাড়াহুড়া বলবো যে ইনফরমেশনের কি বলবো মিসকমিউনিকেশন, ডিসকমিউনিকেশন, ডিস্টর্টেড অর কমিউনিকেশন গ্যাপ, অথবা যাকে যখন যে তথ্যটা আমাদেরকে দেওয়ার কথা ছিল এই তথ্যটা পরে আসছে। এই জন্য আমরা ইনস্ট্যান্ট উই জাম্প অ্যান্ড ডু। জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, শরীয়তপুর, দিনাজপুর, রাজবাড়ী এবং এই 8টা। আর আমরা বললাম যে 4টা জেলায় রদবদল করা হয়েছে ফর বেটার ফাংশনিং। তারা জিসি থাকবে এক জেলা থেকে আরেক জেলায়। চলমান শ্রমিক অসন্তোষের জেরে অনির্দিষ্টকালের জন্য সাভারের আশুলিয়ার আরও 45টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও 25টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার দুপুরে এ তথ্য জানায় শিল্পাঞ্চল পুলিশ 1-এর এসপি সারওয়ার আলম। এছাড়া ইপিজেড সহ শিল্পাঞ্চলের বাকি পোশাক কারখানায় চলছে উৎপাদন। এদিকে গাজীপুরে সকাল থেকে নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন সচল রেখেছেন শ্রমিকরা। এছাড়া শিল্প এলাকায় বাড়ানো হয়েছে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল। অন্যদিকে সকালে কাশিমপুরের চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। এ সময় বিগ বস নামে একটি কারখানায় আগুন দেয় বিক্ষোভকারীরা। পরে নিরাপত্তার শঙ্কায় বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, মালিক ও শ্রমিকদের সাথে আলোচনা করে শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। আর বিজেএমই সভাপতি জানিয়েছেন, পোশাক খাতের শ্রমিক অস্থিরতার কারণে গেল কয়েকদিনে 10 থেকে 15% বায়ার অন্য দেশে চলে গেছে। আগামী শনিবারের মধ্যে সব পোশাক খুলে দেওয়া হবে বলে জানান তিনি। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তারা একথা বলেন। এই কমিটি সেটা পর্যালোচনা পূর্বক কনসার্ন যে মিনিস্ট্রি বা অথরিটি আছে তাদের কাছে সেটা পাঠাবে এবং শ্রমিকদের যে ন্যায্য দাবিগুলো থাকবে, যেগুলো শর্ট টার্ম তাদের প্রবলেম আছে, যেগুলো খুব দ্রুত সমাধানযোগ্য, সেগুলো সমাধানে উদ্যোগ গ্রহণ করা হবে। আমি আশা করি আজকে হয়তো বা সন্ধ্যার মধ্যে, বিকেলের মধ্যে এই ফ্যাক্টরি বেতনও ক্লিয়ার হবে। আমরা যতটুকু জানতে পেরেছি, আমার বিশ্বাস কালকে থেকে, শনিবার থেকে সব ফ্যাক্টরিগুলি নিরবিচ্ছিন্নভাবে চলতে পারবে। পদত্যাগ করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফবিসিসিআই এর সভাপতি মাহবুবুল আলম। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেইলে পদত্যাগপত্র পাঠান তিনি। এদিকে মাহবুবুল আলমের পদত্যাগের পরই অতিরিক্ত সচিব হাফিজুর রহমানকে সংগঠনটিতে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 2023 সালের 2 আগস্ট 2 বছর মেয়াদে সভাপতি নির্বাচিত হন মাহবুবুল আলম। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বর্তমান নেতাদের পদত্যাগের দাবিতে আন্দোলন করেন ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা। এর মধ্যেই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিতে যান মাহবুবুল আলম। সাংগঠনিক বিধান মতে 120 দিনের মতো নির্বাচন দিতে হবে প্রশাসনকে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহিকে 4 দিনের রিমান্ড দিয়েছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। বুধবার বিকেলে রিমান্ডের আদেশ দেওয়া হয়। গত 17 জুলাই বাড্ডার প্রগতি সরণিতে গুলিতে নিহত হন সুমন শিকদার। এই মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 179 জনকে আসামি করা হয়। মঙ্গলবার রাতে গুলশান থেকে তৌফিক ইলাহিকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মামলার তদন্তের স্বার্থে পুলিশ তার 10 দিনের রিমান্ডের আবেদন জানায়। পরে বিচারক 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডক্টর তৌফিক ইলাহি 2009 সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। শেখ হাসিনার 2 উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। দেশের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে সিলেটে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিহত তুরাবের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এ দাবি করেন তিনি। অন্তর্বর্তী সরকারকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ বিএনপির এই সিনিয়র নেতার। এই স্বাধীনতাকে সুসংহত করতে হলে আজকে যারা অন্তর্বর্তীকালীন শাসকরা যারা আছেন তাদেরকে আরও বেশি দায়িত্বশীল হয়ে কোনো দিক থেকে কোনোভাবেই এই পরাজিত ঘাতকদের কোনো কীট পতঙ্গ যাতে মাথা চাড়া দিতে না পারে সেটা দেখতে হবে। তাই জনগণের ক্ষমতা জনগণের হাতে দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য যে সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করা দরকার সেটি করে আইনের শাসন নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন আয়োজন করতে কত সময় লাগতে পারে বিএনপির কাছে তা জানতে চেয়েছেন ঢাকায় অস্ট্রেলিয়ার হাই কমিশনার নাদিয়া সিম্পসন। বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খুসরো মোহাম্মদ চৌধুরী জানান, দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আসেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার। এ সময় তিনি বর্তমান প্রেক্ষাপটে দল হিসেবে বিএনপি কি ভাবছে এবং অন্তর্বর্তী সরকার কি করছে সে বিষয়ে জানতে চান। এছাড়া দেশের সম্পর্ক বৃদ্ধি, আঞ্চলিক রাজনীতি এবং ব্যবসা বাণিজ্য নিয়েও এ সময় আলোচনা হয়। রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করার পাশাপাশি দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা হয় বলে জানান আমির খুসরো মোহাম্মদ চৌধুরী। এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ সম্পর্কর বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং এই অঞ্চলের জিও পলিটিক্স, জিও স্ট্র্যাটেজিক বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের জন্য কত সময় লাগতে পারে তারা জানতে চেয়েছে এবং নির্বাচনী কর্মকাণ্ডের জন্য কি কি পরিবর্তন দরকার সেগুলো কিভাবে এগুচ্ছে সে ব্যাপারে জানতে চেয়েছে। মূলত সার্বিকভাবে এগুলো আলোচনার পরে তাদের ধারণা যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাংলাদেশে এই সমস্ত সমাধানের মাধ্যমে আগামীতে একটা আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি এগিয়ে যাবে। এদিকে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান। দুপুরে কুমিল্লায় সাংবাদিকদের তিনি কথা বলেন। এর আগে 14 গ্রামে হজরত আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার নতুন ভবন ও মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বন্যার্তদের জরুরি ত্রাণ সহায়তা দেওয়া হয়। এ সময় কেন্দ্রীয় ও উপজেলা জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে জনগণের ভোটাধিকার ফেরত দিয়ে গণতান্ত্রিক ধারায় দেশকে পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের ভারপ্রাপ্ত আমির। যৌক্তিক সময়ে যতটুকু দরকার সংস্কারের জন্য ততটুকু সময় নিয়ে যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবেন, জনগণ যাতে তারা তাদের অধিকার প্রয়োগ করতে পারে, ফিরে আসতে পারে গণতন্ত্রের ধারায়। দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা 18 আসনের সাবেক এমপি হাবিব হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।
কানাডার বেগমপাড়ায় বিলাসবহুল বাড়ি কেনা, ক্ষমতার জোরে জমি দখল, চাঁদাবাজি, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ সহ নানা অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা হাতে নেওয়ার অভিযোগ উত্তর এলাকার প্রভাবশালী এই ব্যবসায়ীর বিরুদ্ধে। তার বিরুদ্ধে গোয়েন্দা অনুসন্ধানে প্রাথমিকভাবে দুর্নীতির প্রমাণ মেলায় বুধবার থেকে অনুসন্ধানে নামে সংস্থাটি। এদিন নতুন আরও ৩ মন্ত্রী এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। তালিকায় রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, বগুড়া ৩ আসনের সাবেক এমপি নুরুল ইসলাম তালুকদার ও চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সাবেক এমপি আব্দুল ওদুদ। দুদকের মহাপরিচালক জানান, তাদের লুকিয়ে রাখা আরও সম্পদের ব্যাপারে খোঁজ নিতে বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। অনুসন্ধানের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে সংস্থাটি। সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশে বিদেশে অবৈধ সম্পদ ও অবৈধভাবে শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় অন্তর্ভুক্তির অনুমোদনের অভিযোগ পাওয়া গিয়েছে। 2 সাবেক সংসদ সদস্য ঢাকা 18 জনাব মোহাম্মদ হাবিব হাসানের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে কানাডার বেগমপাড়ায় বাড়িসহ দেশ বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়। অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হলে তাদেরকে বিভিন্ন জায়গায় আমরা ভূমি অফিস, তারপরে ব্যাংক সহ অন্যান্য যেসব জায়গায় এই সম্পত্তি লুকিয়ে রাখতে পারে বা আছে সেই সব জায়গায় আমরা প্রাথমিকভাবে আমরা চিঠির মাধ্যমে আমরা জানার চেষ্টা করি যে তাদের কোথায় কোথায় এই অবৈধ সম্পত্তিগুলো আছে, এবং সেগুলি পাওয়ার পরে পরবর্তীতে আমরা আইনগত পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করি। এখন চাই দেখে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরলাম আরও একবার। আপনারা দেখছেন এখন চারদিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সবার জন্য একই ধরনের গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। বেলা 11টার দিকে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকারের অনেকেই চিকিৎসা করাতে সিঙ্গাপুরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সিঙ্গাপুরের মতো নিশ্চিত না করে নিজেরাই সিঙ্গাপুরে চিকিৎসা নিতে গেলে সরকারে থাকার নৈতিক অবস্থান হারিয়ে ফেলবেন তারা। সভায় বিভিন্ন বিষয়ে স্থানীয় ছাত্র নাগরিকের সঙ্গে মতবিনিময় করেন সমন্বয়করা। আমরা বিশ্বাস করতে চাই, পৃথিবী হবে মানুষের, এখানে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না। সমতলে যে ধরনের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, ঠিক একই ধরনের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা আমাদের পাহাড়েও নিশ্চিত করতে হবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। যতদিন না পর্যন্ত আমরা দুর্নীতি বন্ধ করতে পারছি, ততদিন পর্যন্ত আমাদের সার্বিক উন্নয়ন কার্যক্রম আমাদের কখনই সম্ভব নয়। ছাত্র জনতার হাতে সফল বিপ্লবের গঠিত অন্তর্বর্তীকালীন সরকার স্বাস্থ্য খাতে জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হচ্ছে। তাই বৈষম্যের শিকার চিকিৎসক কর্মকর্তাদের পদায়ন করে স্বাস্থ্য প্রশাসন ঢেলে সাজানোর দাবি জানিয়েছে ন্যাশনাল ডক্টর ফোরাম NDF। 5 আগস্টের পূর্বে ঘটে যাওয়া সেই ভয়াবহ অভিজ্ঞতা জানাতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে NDF, যেখানে উঠে আসে কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের আমলের স্বাস্থ্য খাত ধ্বংসের চিত্র। বলেন, এই সময়ে হাসপাতালগুলোতে রূপ নেয় রাজনৈতিক প্রতিষ্ঠানে, যেখানে নিরাপদ ছিলেন না ভিন্নমত পোষণ করা কোনো চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মী। ছাত্র আন্দোলনে আহত ছাত্র জনতাকে চিকিৎসা দিতে অস্বীকৃতি দেওয়া চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের শনাক্ত করে BMDD এর রেজিস্ট্রেশন বাতিলেরও দাবি করা হয় সংবাদ সম্মেলনে। ছাত্র জনতার আন্দোলনে আহত ছাত্র জনতাকে যারা চিকিৎসা দিতে অস্বীকার করেছেন তাদের তালিকা প্রণয়ন করতে হবে। একই সাথে তাদের BMDC রেজিস্ট্রেশন বাতিল করে আইনের আওতায় আনতে হবে। চিকিৎসকদের কর্মকর্তা যারা আপনার UHFP থেকে আপওয়ার্ডস, তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা চাচ্ছি। এতে করে আরেকটা লাভ হবে, সেটা হলো দেখেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার কারণে অন্যান্য কর্মকর্তারা কিন্তু তাদের কাজ করতে যে তারা আক্রান্ত হয় না। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের গুলিতে সশস্ত্র সংগঠন আরসার 2 কমান্ডার নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
বুধবার ভোরে উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের M25 ব্লকের মারকাজ মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায় ঘটনাস্থলে নিহত ইমাম হোসেন ও রহমত উল্লাহ সহ আরও কয়েকজন অবস্থান করছিল। এক পর্যায়ে 18 নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে 20 থেকে 30 জন লোক এসে তাদের উপর অতর্কিত গুলি ছোড়ে। পরে হামলাকারীরা পালিয়ে যায়। এতে মৃত্যু হয় 2 জনের। এছাড়া গুলিবিদ্ধ হয় আরও একজন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহত ইমাম হোসেন ও রহমতুল্লাহ মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসার কমান্ডার। তাদের বিরুদ্ধে খুন, অপহরণ, চাঁদাবাজি সহ নানা অভিযোগে মামলা রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।